আপু, আপু আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমার মামনিটার খিদে পেয়েছে। আমাকে 5 মিনিট সময় দাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিচ্ছি। না আপু, আমি বাইরে খাবো। তাছাড়া আপু, তুমি আমার নতুন মামুনি কবে এনে দেবে? নতুন মামনি তো খুঁজতে হবে। তাহলে তাড়াতাড়ি খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষা করো তাহলে। আব্বু রেডি হয়ে নিচ্ছে, তারপর তোমাকে নিয়ে যাব। ঠিক আছে আপু। এইদিকে আকাশ রেডি হয়ে নিচ্ছে, অন্যদিকে আকাশই অপেক্ষা করতে থাকে। আপনাদের তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেলাম। আকাশে হলো আকাশের একমাত্র মেয়ে। ওর বয়স 6 বছর। তবে আকাশের মা বেঁচে আছে না মারা গেছে তা আপনারা পরে জানতে পারবেন, কেননা ওটা একটা অতীতের মতো, যা আপনাদের সময় করে জানানো হবে। অন্যদিকে ইরা, ইরা, এই ইরা, কোথায় তুই? আম্মু, আমি আরো একটু ঘুমাই। দুপুর পর্যন্ত যদি ঘুমিয়ে তুই দিন পার করে দিস তাহলে অফিসে যাবি কখন? আব্বু কি অফিসে যায়নি? তোর বাবা তো অফিসে গিয়েছে, কিন্তু তোকে যে একটা কথা বলেছিল, সে কথা কি মনে আছে? আমাকে কখন কি কথা বলেছিল? গতকাল রাতেই তো বলল। মনে নেই আমার। আবার বলো। তোর আব্বু তোর জন্য একটা ছেলে দেখেছে। তোকে এই ঠিকানায় গিয়ে ওই ছেলের সাথে দেখা করে নিতে হবে। আচ্ছা, এই নিয়ে তোমরা আমাকে 10টা ছেলের সামনে নিয়ে গিয়েছো। তোর পছন্দ না হওয়া পর্যন্ত তোর জন্য তো দেখতে হবে। তাই বলে একেবারে একরকম চেহারার মানুষ, তার উপর অনেক অদ্ভুত লোক ছিল তারা। আচ্ছা, এত কথা না বলে তাড়াতাড়ি যা, দেখা করে আয়। ঠিক আছে, যাচ্ছি। তবে এটাই কিন্তু শেষ দেখা। এরপর আমি আর কোনো ছেলের সাথে দেখা করার জন্য যাব না। আচ্ছা ঠিক আছে। এরা রেডি হয়ে বের হয়ে ওর মায়ের দেয়া ঠিকানায় চলে আসে। ওখানে 9 আর 6-এর মধ্যে ঝামেলা হওয়ার কারণে এরা ভুল করে অন্য টেবিলে এসে বসে পড়ে। হাই, কেমন আছেন? আব্বু, উনি কে? কি? আব্বু? আমি ওর বাবা, আমাকে তো আব্বু বলেই ডাকবে, এইটাই তো স্বাভাবিক। আপু, উনি কে? আকাশী মামনি, আমি ঠিক জানি না উনি কে। হাই আল্লাহ, আমার বাবা এই কি ছেলে আমার জন্য ঠিক করলো? এ ছেলে এত বড় একটা মেয়েও আছে। আজকে তো এই সব কিছুই বলেনি। তার উপর ছেলেটা তো অনেক হ্যান্ডসামও আছে। কিন্তু কিভাবে কি হচ্ছে তা তো বুঝতেই পারছি না। আচ্ছা, আপনাকে তো চিনলাম না। আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে আমি। বাবা আমাকে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। কিন্তু আপনার যে মেয়ে আছে সে কথা আমাকে বলেনি। দেখুন, আমি তো রফিক নামে কাউকে চিনি না। বুঝলাম না, লোকটা কি মজা করছে নাকি আমার সাথে, নাকি মেয়ের সাথে বলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না? কি ভাবছেন? আচ্ছা, আকাশীকে আমাকে একটা কথা বলো তো। কি কথা আম্মু? আকাশী, উনি তোমার আম্মু হয় না। তাছাড়া প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসলে ছোট্টবেলায় ওর মা আমাদের ছেড়ে অন্য ছেলের সাথে চলে যায়। চলে কেন গেল? আসলে বিয়ের পরে ও অন্য ছেলের সাথে কথা বলতো, সেখান থেকে ওই ছেলের সাথে প্রেম হয়। বুঝতে পেরেছি, সেজন্য আপনাদের ছেড়ে চলে গেছে, তাই তো? ঠিক ধরেছেন। তা এতগুলো বছর ধরে বিয়ে না করে হঠাৎ বিয়ে করার প্ল্যান আসলো কি করে? আমি কখন বিয়ে করতে চাইলাম? থাক, আর লুকাতে হবে না। আপু, উনি কিন্তু দেখতে অনেকটা আমার মায়ের মতো। ও মা, তাই নাকি? আপনি কিছু মনে করবেন না। আসলে ওর মাকে ওইরকমভাবে ভালো করে দেখেনি তো। আচ্ছা, আমি তো এখানে আছি, একটা কাজ করুন। কি কাজ? আপনার পুরনো কাহিনীগুলো আমাকে একটু জানান। এইসব জেনে আপনার কি কাজ বলুন? বারে, ভবিষ্যতে যার সাথে থাকবো তার সম্পর্কে সব তথ্য জেনে নিতে হবে না? আমি ঠিক বুঝতে পারিনি। আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনি শুধু আমাকে কাহিনীটা খুলে বলুন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তখন শুনুন। 7 বছর পরে নীলাশা, চলো আমরা বিয়ে করি।
আকাশ, তুমি এখনো বেকার। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। এইসব কি বলছো নীলাশা? ঠিকই বলছি আমি। তুমি হয় কিছু একটা করো, তারপর আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। এভাবে 3 মাস পরে আকাশ কোনোভাবে একটা চাকরি করতে থাকে। মাসে যে ডলার পায় তা দিয়ে কোনোভাবে চলে যায়। 4 মাস পরে এসে নীলাশাকে বিয়ে করে। দেখো আকাশ, আজ আমাদের বাসর রাত। সেসব তো আমি জানি। তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি চাকরি ওটা ছেড়ে দিয়ে ব্যবসা করো। আচ্ছা, সেসব নিয়ে পরে ভাবা যাবে। এমনি তো অনেকটা সময় পার হয়ে গেছে, সেজন্য সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা চলো তাহলে শুরু করি। এরপরে কি হয় তা জানার কোনো প্রয়োজন নেই। সকালবেলায় ওরা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে থাকে। তবে এতদিন আকাশ একাই থাকতো বলে বাসায় প্রয়োজনীয় জিনিসপত্রের অনেক অভাব ছিল, সেজন্য। কি ব্যাপার, তুমি এইগুলো দিয়ে রান্না করবে কি করে? আমি তো এতদিন এভাবেই রান্না করে এসেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে আমি রান্না করতে পারবো না। তুমি নতুন করে কিনে নিয়ে আসবে আসবাবপত্র। কিন্তু এত ডলার পাবো কোথায়? কেন, বিয়ে করার আগে কি মনে ছিল না? মনে যদি থাকতো তাহলে তো হতোই। তাছাড়া বেতন পেলে আমি সবটা কিনে নিব, চিন্তা করো না। এরপর ওরা রান্না শেষ করে নেয়। এভাবে 3 মাস কেটে যায়। হঠাৎ নীলাশা মাথা ঘুরে পড়ে যায়। ডক্টর এসে নীলাশাকে দেখতে থাকে। ভয়ের কিছু নেই, উল্টো সুখবর আছে। কীরকম? আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1 মাসের প্রেগনেন্ট। এটা তো অনেক বড় সুসংবাদ। চলুন আপনাকে সামনে এগিয়ে দিই। তবে ওনার খেয়াল রাখবেন। অবশ্যই রাখবো। ডক্টর যাওয়ার পরে আকাশ নীলাশার কাছে এসে বসে পড়ে। আমাদের ঘর আলো করে একজন অতিথি আসতে চলেছে। এখন থেকে ওর সব খেয়াল রাখতে হবে আমাকে। এখন থেকে আমাদের অনেক হিসেব করে চলতে হবে। চিন্তা করো না, আমি সবটা সামলে নিব। তুমি এখন রেস্ট নাও, আমি অফিসে গেলাম। এইদিকে অফিসে আসার পরেই স্যার আজকে এত লেট করে এলেন যে? কিছু কাজ ছিল বাসায়। স্যার আপনিও কি বউর কাজে সাহায্য করেন? সংসার তো আমাদের, যদি আমরাই একে অপরকে সাহায্য না করি তাহলে আর কে করবে? স্যার এই নিন ফাইল। এই ফাইলটা দেখে বলুন কি করা যায়। আচ্ছা রেখে যাও, আমি চেক করে নিব। ঠিক আছে স্যার। এদিকে আকাশ অফিসের কাজ করতে থাকে। কাজ শেষ করে নীলাশাকে সময় দিতে থাকে। কয়েকটা দিন এভাবেই কেটে যায়। ওদের বেবিও ধীরে ধীরে বড় হতে থাকে পেটের মধ্যে। এভাবে আরও কয়েকটা মাস কেটে যাওয়ার পরে আকাশের জন্ম হয়। দেখো দেখো, মেয়ে আমার একদম তোমার মতো হয়েছে। আমার মেয়ে আমার মতোই তো হবে। কষ্ট করলাম আমি, আর সব কিছু হয়েছে তোমার মতো? এটা কোনো কথা হলো বলো? আচ্ছা, এখন ঝগড়া না করে মেয়ের দেখাশোনা কিভাবে করা যায় তা নিয়ে ভাবতে থাকো। আমি এত ভাবতে পারবো না, তুমি ভাবতে থাকো কি করা যায়। এভাবে আরও 3 মাস কেটে যায়। একটা সময় আকাশ অফিসে বসে কাজ করতে থাকে। তখন আবির ওর কাছে আসে। স্যার আপনাকে একবার দেশের বাইরে যেতে হবে। তা কতদিন লাগতে পারে? এই তো স্যার 5-7 দিন তো লাগবেই। এতদিন কেন? প্রজেক্ট তো অনেক বড়। একবার এই প্রজেক্ট যদি পেয়ে যাই আমরা, তাহলে তো আমরা মিলিনিয়ার থেকে বিলিনিয়ার কাছাকাছি চলে আসব। আচ্ছা, আমার যাওয়ার প্রস্তুতি নিতে থাকো, কিন্তু তোমার ভাবিকে কি জবাব দিব? বলবেন কোম্পানির কাজের জন্য বাইরে পাঠাচ্ছেন। যদি বেশি সমস্যা হয় দরকার হলে আমি এসে দেখে যাব। এটা অবশ্য মন্দ হয় না। তাহলে আমি আপনার যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকি। 2 দিন পরে নীলাশাকে এই ব্যাপারে বলতে থাকে। ও সবটা শোনার পরে কিন্তু তোমাকে ছাড়া আমি একা থাকবো কি করে বলো? 7 দিনেরই তো ব্যাপার। আমি তোমার প্রয়োজনীয় সব কিছু এনে রেখে দিয়েছি। এর বাইরে যদি কোনো কিছু লাগে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এরপর আকাশ চলে যায় লন্ডনে। ওখানে একটা অফিসে এসে ওর কাজকর্ম করতে থাকে। কাজ শেষ করে হোটেলে এসে নীলাশার সাথে কলে কথা বলতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। প্রতিদিন নিয়ম করে কল দিয়ে কথা বলতে থাকে। 7 দিন পরে আকাশ যখন বাসায় ফিরে তখন এ কি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি করবো বলো, আকাশই তো ঠিকভাবে আমাকে ঘুমাতে দিচ্ছে না। কেন সম্ভব না শুনি? এখন চলো ঘুমাই। এভাবে দেখতে দেখতে মাস যেতে থাকে। নীলাশার কথাবার্তা আকাশের সাথে কেমন জানি অদ্ভুত লাগতে থাকে। কীরকম লাগে তা আপনারা সামনের দিকে জানতে পারবেন কিছুদিন যেতেই।
আকাশ, এটুকু বেতন দিয়ে তো তুমি কিছুই করতে পারবে না। তো এখন এটা বলো, তুমি যে বেতন পাও সে বেতন দিয়ে কি তুমি চাইলেই সংসার চালাতে পারবে? কিন্তু এখন তা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না শুনি? অনেক কিছু হয়েছে। তাছাড়া তুমি সংসারের অন্যদের কথা ভাবো। চিন্তা করো না, ও তো এখনো ছোট, আস্তে আস্তে আমি সব কিছু ঠিক করে নিব। এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কয়েকটা দিন পরে আকাশ ব্যবসার কাজে যেতে হবে দেশের বাহিরে, সেজন্য অফিসে আসে। আমার যাওয়ার ব্যবস্থা করো। একটু পরে আকাশ ওর বাসায় এসে নীলাশার কাছে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। অন্যদিকে নীলাশা আকাশীকে নিয়ে বের হয় শপিং মলে। ভেতরে আসার সময় একটা লোকের সাথে ধাক্কা লাগে নীলাশার, এতে রেগে যায়। চোখে কি কম দেখেন? আমি বরাবরই দেখি, মনে হয় তো আপনি কম দেখেন। আপনাকে আমার এমন জানি পরিচিত মনে হচ্ছে। আমারও কেমন জানি পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আরে, আমি নীলাশা। আমার ভার্সিটিতে একসাথেই পড়েছি, আর আমাদের সিট পাশাপাশি পড়তো। আরে তুই, কত বছর পর দেখা পেলাম। আর তুই তো আগের থেকে অনেক বেশি হট হয়ে গেছিস, দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তোকে। কথাটি শুনিয়ে নীলাশার খারাপ লাগার কথা, কিন্তু ও তা হেসে উড়িয়ে দেয়। কেননা নিলয় পোশাক দেখে নীলাশার বুঝতে বাকি রইল না যে নিলয় এখন অনেক বড় লোক। তা তুই ফ্রি আছিস? এতগুলো বছর পর তোর সাথে দেখা, ফ্রি না থাকলে বের করে নিবি। সত্যি বলছিস? সত্যি বলছি। তা একটা কথা বলবো তো? কি কথা বল। এই বাচ্চাকে, ও তো আমার একমাত্র মেয়ে, ওর বয়স এখন 9 মাসের মতো হয়েছে। তুই যে বিয়ে করেছিস এটা কিন্তু দেখে বোঝা যায় না। সত্যি বলছিস তো? আরে মিথ্যা কেন বলবো তোকে। তা এখন কি করছিস? কি আর করব বল, বাবার ব্যবসা দেখাশোনা করছি। তা তোর হাজবেন্ড কি করে? নীলাশা আকাশের ব্যাপারে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে তো তুই মোটেও সুখে নেই। ওই রকম আর কি। এইটুকু বেতন দিয়ে কি আর সংসার চলে? যদি তোর আপত্তি না থাকে তাহলে তোর হাজবেন্ডকে আমার অফিসে পাঠিয়ে দে, আমি ওর থেকে ডাবল বেতন দেব, তাও তোর জন্য। ও কারো করুণা নিবে না। তাছাড়া আমি হয়তো সংসার করব না আর। কেন কেন? আমার মতো মেয়ে কিভাবে ওর মতো একটা ছেলে সংসার করবে, বুঝতে পারছিস? তাহলে এখন কি করবি? ওকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। কিন্তু ওই বেবি? ওকে ওর বাবার কাছেই দিয়ে দিব। তাছাড়া ওর সাথে থাকলেই ঝামেলা, তবে ওর দেখাশোনার কোনো কমতি আমি রাখবো না যতদিন ওর কাছে আছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তোর মোবাইল নাম্বার আমাকে পাঠা। নীলাশের নাম্বার দিয়ে সাথে আরও কিছু কথা বলে চলে যায় ওখান থেকে। এদিকে নিলয় তো একটা হাসি দেয়। এই হাসির মানে আপনারা জানতে পারবেন আরও অনেক পরে। অন্যদিকে আকাশ লন্ডনে একটা কোম্পানির বোর্ড মিটিংয়ে বসে আছে। তাহলে আকাশ স্যার, এখান থেকে কিভাবে কি করব? সবার কথাগুলো তো ঠিকই আছে, কিন্তু কাকে দিব প্রজেক্ট ওইটা এখন ভাবনার বিষয়। তাহলে এখন কি করবেন? এদের মধ্যে একটা লটারি করো, ওখানে যার নাম আসবে তাকেই না হয় প্রজেক্টটা দিয়ে দিও। কিন্তু এখানে তো সম্মানিত ব্যক্তির মধ্যে মিস্টার কাপুর আছে, ওনাকে কি দেব? উনি তো এমনিতে অনেকবার পেয়েছে, তার উপর ওনার অনেক অভিজ্ঞতা আছে, সেজন্য আমি চাচ্ছি নতুন কাউকে দেওয়ার জন্য। কেননা নতুনদেরকেও সুযোগ দেওয়া দরকার। যদি ওদের কোনো সুযোগ না দেই তাহলে ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। ওরা যখন এত ভালোভাবে নিজেদের প্রজেক্ট তৈরি করেছে তখন ওদের একটা চান্স দেওয়া দরকার। আপনি যা বলবেন তাই হবে। আপনার মুখের উপরে কথা বলার তো কোনো ক্ষমতা আমার নেই। তাহলে যেভাবে বলেছি সেভাবে করতে থাকো, বাকিটা আমি এসে পরে দেখে নিব। ঠিক আছে স্যার। হোটেলে এসে নীলাশার সাথে কথা বলতে থাকে, সাথে আকাশের সাথেও। কথা শেষ হওয়ার পরে নিলয় নীলাশাকে কল দেয়। তারপর ওরা কথা বলতে থাকে। তবে নিলয়ের সাথে নীলাশার কথা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন ওরা দুজনে অনেকটা সময় নিয়ে কথা বলে। এদিকে আকাশ দেশে ফিরে আসে। আসার একদিন পরে। আকাশ, তুমি তোমার এই গরিব জীবনটা কি দূর করবে? আমি তো চেষ্টা করেই চলেছি। তাছাড়া আর একটা বছর অপেক্ষা করো, তারপর তোমার জন্য নতুন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। দরকার নেই আমার কোনো সারপ্রাইজ। ভেবে দেখেছো তো? দেখেছি। সামান্য হয়তো একটা প্রমোশনের গল্প শোনাবে তুমি। এতে তো আমার স্যালারি বাড়বে। ওই সামান্য স্যালারিতে কোনো কিছুই হবে না, মনে রেখো কথাটা। আচ্ছা, আমি এখন ঝগড়া করতে পারবো না, আমি ঘুমাবো।
তার মানে তুমি বলতে চাও আমি তোমার সাথে ঝগড়া করি? এখন তো সেইগুলোই করে যাচ্ছ আমার সাথে। ঠিক আছে, এর শেষটা আমি দেখে নিব। এরপর ওরা ঘুমিয়ে যায়। তারপর আকাশ সকালে অফিসে চলে যায়, সেজন্য নীলাশা কল দেয় নিলয়কে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? নিলয়, আমি আর ওই আকাশের সংসার করব না। কেন, কি হয়েছে? ও জীবনেও উন্নতি করতে পারবে না, সেজন্য আমি ওকে 2 মাসের ভিতর ডিভোর্স দিব। কাজটা কি ঠিক হবে সামান্য কিছু ডলারের জন্য? দেখো, ও যা বেতন পায় তা বেতন দিয়ে আমি মোটামুটি আমাদের সংসার তো চালাতে পারি, কিন্তু এর বাইরে সংসারে বাড়তি কোনো কাজে খরচ করার মতো ডলার থাকে না, এবং কি আমি যে শপিং করব তাও সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছি ব্যাপারটা আমি, কিন্তু তুই ডিভোর্স দিয়ে কার কাছে থাকবি? সেটা ভেবেই তো পারছি না। তোকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। কি কথা বলো? আমি তোকে বিয়ে করতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। তুই কি সত্যি বলছিস? একদম সত্যি বলছি। আমি তোকে সেই ভার্সিটি থেকে ভালোবেসে এসেছি, কিন্তু তোকে বলবো বলবো করে আর বলা হয়নি, কারণ তুই তখন অন্য কাউকে ভালোবাসতি। এখন যখন তুই ওকে ছেড়ে দিতে চাইছিস, তখন আমার বলতে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে আকাশকে কখন ডিভোর্স দিব? এখন তোর ইচ্ছে, তখন দিলেই হবে। তাহলে আকাশের জন্মদিনের দিন ওকে ডিভোর্স দিয়ে দিব। তাহলে তো আরও 2 মাস। 2 মাসকে অপেক্ষা করতে পারবে না? কিন্তু আকাশ যে এই মাসগুলোতে তোমাকে আদর করবে, তা আমি মেনে নিব কি করে? এমনিতেও আকাশকে আমি 1 মাস ধরেই কাছে আসতে দিই না, সামনেও আসতে দিব না। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। আমি তাহলে অপেক্ষায় থাকলাম। কল কেটে দেয়। আপনাদের একটা কথা বলি, নিলয় কিন্তু নীলাশাকে সে ভার্সিটি থেকে অনেক পছন্দ করত, কিন্তু বলবে বলবে করেও ওর বলা হয়নি। সেজন্য আজকে নীলাশা আকাশকে ছেড়ে দেবে শুনে রাজি হয়ে যায়, কেননা নীলাশা দেখতে কিন্তু অনেক কিউট ছিল। সেজন্য নিলয় এত কিছুর পরেও রাজি হয় বিয়ে করার জন্য। অন্যদিকে দিন যেতে থাকে, নীলাশার কথাবার্তা চালচলন আকাশের কাছে কেমন জানি অদ্ভুত লাগতে থাকে। নীলাশা, তুমি এতগুলো ডলার পাও কোথা থেকে বলো তো? আমার বয়ফ্রেন্ড আমাকে ডলার দেয়, সেখান থেকে। তোমার মাথা কি ঠিক আছে? ফাজলামো বন্ধ করো তো। আকাশি কোথায়? ও তো ঘুমাচ্ছে। আমি ইদানিং খেয়াল করতেছি তুমি আকাশি দেখাশোনা করছো না ঠিক মতো। তা এখনই যখন মনে হয় তোমার কাছে, তাহলে তুমি নিজে এসে করে যাও। কি বলছো এগুলো? এখন কি আমি চাকরি ছেড়ে বাসায় বসে থাকবো? এমনিতেও তুমি যে বেতন পাও, সে বেতন দিয়ে তো তেমন কিছু হচ্ছে না। তার থেকে ভালো তুমি বাসার থেকে আকাশের দেখাশোনা করো, আমি বাইরের তার দিকটা দেখবো। তোমার কি মনে হয় ডলার রোজগার করা কি এতই সহজ? আহামরি এত কঠিন কাজও কিন্তু নয়। এদিকে ওদের দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। এভাবে ওদের মধ্যে এখন থেকে প্রতিদিন ঝগড়া হতে থাকে। এভাবে দেখতে দেখতে আকাশের জন্মদিন চলে আসে। দেখো, কাল আমাদের মেয়ের জন্মদিন, সেজন্য আমি কোনো ঝামেলা চাই না। তোমার কি মনে হয় তুমি ঝামেলা করবে আর আমি চুপচাপ দেখবো? তুমি এত চেঞ্জ হয়ে যাচ্ছ কেন বলো তো? এর কারণ আমি তোমার সংসার করব না। ফাজলামি করার মুডে নেই এখন আমি। এই বলে চলে আসে। অন্যদিকে নীলাশা আর নিলয় আসে কাজী অফিসে। ওখানে একটা ডিভোর্স পেপার রেডি করে আরেকটা বিয়ের। এই নাও ডিভোর্স পেপার, এখানে তোমার সাইন দাও, আর আমি এই কাগজে সাইন দিয়ে দিচ্ছি। তারপর কি হবে? আকাশের থেকে ডিভোর্স পেপারে সাইন নিলেই তোমাদের ডিভোর্স হয়ে যাবে। এরপর আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে তুমি সাইন দিলেই আমাদের বিয়ে হয়ে যাবে। আইডিয়া কিন্তু খারাপ না। তা তুমি কি থাকবে জন্মদিনের রাতে? আমি বাসার বাইরে থাকবো, তুমি ভিতরে সবটা ঠিক করে তারপর তোমার সব কিছু নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে সব পেপার নিয়ে চলে আসে বাসায়। পরের দিন ওরা তিনজনে অনেক সুন্দর করে সেজেছে। তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, মন তো চাচ্ছে এভাবে দেখতেই থাকি সারাক্ষণ। আজকেই হয়তো শেষ দেখা। মানে ঠিক বুঝলাম না। একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা চলো নিচে যাই। ওরা দুজনেই নিচে আসে, এসে একটা টেবিলের ওপরে কেক আর যাবতীয় সব কিছু রাখে। দাঁড়াও, এত তাড়া কিসের? সময় হয়ে এসেছে, কেক তো কাটতে হবে। কেক কাটার আগে আমার একটা কাজ আছে। এমন সময় তোমার আবার কি কাজ? কেন, আমার কি কাজ থাকতে পারে না? কি কাজ বলো? তোমার দিকে অনেক তাড়া। রাত 12টা বাজে, কেক কেটে খাবার খেয়ে রুমে এসে ঘুমাতে হবে, তার উপর আকাশেরও ঘুম পাচ্ছে। ঠিক আছে, এনো পেপার, সাইন করে দাও। কিসের কাগজ এটা? আমাদের ডিভোর্স পেপার।
দেখো নীলাশা, আমি মোটেও ফাজলামোর মুডে নেই। আকাশ, আমি কিন্তু সিরিয়াস। কথাটা শুনে আকাশের এবার হাসি মুখটা কিছুটা কালো হয়ে যায়। এরপর হাত দিয়ে দেখতে থাকে। এটা তো সত্যি সত্যি ডিভোর্স পেপার, ও তো সাইনও করে দিয়েছে। চিন্তা করো না, তোমাকে কাবিনে কোনো ডলার দিতে হবে না। আকাশই এখন থেকে তোমার কাছেই থাকবে। এবার সাইন করে দাও, আমি চলে যাব। আকাশ কোনো কিছু না ভেবে সাইন করে দেয়। তারপর নীলাশা আরও একটা কাগজ বের করে ওটাতে সাইন করে দেয়। ওটা কিসের কাগজ? আমার বিয়ের কাগজ। তোমাকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করে নিলাম। ভালো থেকো তোমরা। ওই রাতে আকাশ আর আকাশীকে ছেড়ে নিলয়ের হাত ধরে চলে যায়। নীলাশা, এটা তুমি কি করলে? তোমার জন্য সামনে আমি এমন একটা সারপ্রাইজ রেখেছিলাম যা তুমি কল্পনাও করতে পারোনি। তুমি যখন চলে গেছো তখন আর আমি তোমাকে নিয়ে ভাববো না। তুমি ভালো থেকো। এরপর আকাশ একাই আকাশের দেখাশোনা করতে থাকে বাকি বছরগুলোতে। আর এখানেই 7 বছরের সমাপ্তি হয় বর্তমান। তার মানে ডলারের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু এতগুলো বছর হলো নতুন করে বিয়ে কেন করেননি? যদি নতুন করে বিয়ে করতাম তাহলে আমি হয়তো একটা ভালো বউ পাবো, কিন্তু আমার মেয়ের জন্য আমি হয়তো ভালো একটা মা পাবো না। সব মেয়েরা তো একরকম হয় না। তা জানি, কিন্তু অন্য কারো মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করতে কেউ পারে না। আচ্ছা, আপনি তো সবই শুনলেন। সবই শুনেছি, কিন্তু আমার কোনো আপত্তি নেই। দেখুন, আপনি হয়তো ভুল করছেন। আপনি যার সাথে দেখা করার জন্য এসেছেন সে আমি না, অন্য কেউ। কিন্তু এই টেবিলে তো 9 লেখা। এটা 6 নাম্বার টেবিল। এটা পড়ে গিয়ে এরকমটা হয়েছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। কিন্তু আপনি এতক্ষণ ধরে আমাকে তা বলেননি কেন? আপনাকে তো আমি কখন থেকে বলতে চেয়েছি, আপনি তো আমাকে চুপ করে দিয়ে কথাগুলো বলেই যাচ্ছেন। সরি, আমারই ভুল হয়েছে। তবে যখন ভুল করে আপনার কাছে চলে এসেছি তখন আর আমি অন্যদিকে যাব না। আপু, উনি কি আমার মা? না মামনি। আকাশী, আমি তোমার আম্মু। তাহলে এতগুলো বছর তুমি আমার কাছে আসোনি কেন? আম্মুর অনেক কাজ ছিল, সেজন্য আসতে পারেনি। আপনি সবটা জানার পরেও? দেখো, আমার কাছে এত সম্পত্তি আছে, তা দিয়ে 100 বছর খেয়ে যেতে পারবো। তাছাড়া তোমাদের কোনো কাজও করতে হবে না। তোমরা আমার সাথে থাকবে, আর খাবে আর ঘুমাবে। কিন্তু তা তো সম্ভব না। সম্ভব, অবশ্যই হবে। সেজন্য আমি যখন তোমাকে আমার স্বামী বলে ধরে নিয়েছি আর আকাশীকে আমার মেয়ে বলে ধরে নিয়েছি, তখন তোমাদের আমি সহজে ছাড়ছি না। কথাটা শুনে আকাশী এসে ইরাকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী আম্মু। আমার লক্ষ্মী মামনি, চলো আমরা একসাথে খাবার খেয়ে নেই। ওরা খাবার খেতে থাকে তখন ওখানে ইরার বান্ধবী আসে ওর জামাইকে নিয়ে। ইরাকে এখানে দেখে। আরে ইরা, তুই এখানে কেন? এসেছি আমার হবু জামাইয়ের সাথে দেখা করতে। বাহ, দুলাভাই তো অনেক কিউট আছে। তা সাথে মেয়েটা কে? ওনার ভাগ্নি নাকি ভাতিজি? ওর মেয়ে। মজা করছিস নাকি? মজা কেন করব? তা নয় তো কি, এত বড় একটা মেয়ে যদি ওনার হয় তাহলে তুই বিয়ে কেন করছিস? দেখো, আমার পছন্দ হয়েছে সেজন্য। তনু, তোমার বান্ধবীর মাথা কি গেছে? দেখুন, আপনি আমার বান্ধবীর জামাই বলে আপনাকে কিছু বললাম না। দেখ ইরা, সময় আছে এখনো। এর মতো লোককে ছেড়ে দে। তাছাড়া তুই কেন বুঝতে চাইছিস না এই লোকটা তোর ডলার দেখে তোকে পটাতে চাইছে? উনি আমাকে পটায়নি, উল্টো আমি ওনাকে পটিয়েছি। কি বলছিস? আমি তো বুঝতে পারছি না। তোর এত বুঝতে হবে না। তনু, এটা ওদের ব্যাপার। ওর মতো ভিখারিকে বিয়ে করে তোমার বান্ধবী ও হয়তো ভিখারি হয়ে যাবে কয়েকটা মাস পরেই। মুখ সামলে কথা বলুন। ও তো ঠিকই বলেছে। তানু, হতে পারে তুই আমাদের থেকেও অনেক বড় বিজনেসম্যান। তুই এটা ভুলে যাচ্ছিস কিন্তু। আমি কিছুই ভুলিনি। এতদিন আমি তোদের তুলনায় কম ছিলাম। তারেককে বিয়ে করার পর থেকে আমি এখন তোদের উপরে উঠে গেছি। আর তুই এমন একজনকে বিয়ে করবি ভাবছিস, তাকে বিয়ে করে তো তুই আরও বেশি গরিব হয়ে যাবি। সে যাকে, তোকে বলে কোনো লাভ নেই। চলি আমরা।
তানু তারেক চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ চুপ করে আছে, কোনো কিছুই বলছে না। ওরা তিনজন খাওয়া শেষ করে। চলো আমরা বিয়ে করব। কি বলছেন? আমি ঠিকই বলছি। আর একটু ভেবে দেখলে কি হতো না? অনেকটা সময় নিয়ে ভেবেছি। তাছাড়া আকাশীও আমাকে ওর মা বলে মেনে নিয়েছে। সেখানে আপনার কেন এত আপত্তি? কয়েকটা দিন হয়তো আপনার এই আবেগ থাকবে, এরপর আর থাকবে না। তাহলে চলুন হসপিটালে যাই। হসপিটাল কেন? হসপিটাল এসেছি আমি অপারেশন করাবো। অপারেশন কেন? কিন্তু কি জন্য করাবেন? এই যে আমি যেন কখনো আর মা না হতে পারি। আপনি কি পাগল হয়ে গেছেন? দেখুন, আমি যদি মা হয়ে যাই তাহলে তো আকাশের খেয়াল রাখতে পারবো না। সেজন্য আমি এটা করাবো, যেন ওর প্রতি কোনো মায়া আর ভালোবাসা না কমে যায়। লাগবে না সেসব করা। আচ্ছা, তাহলে তো এখন বিয়ে করা যায়। কিন্তু আপনার বাবা মা? ওনাদের আমি সামলে নিব, চিন্তা করবেন না। এরপর ইরা ওনাদের নিয়ে কাজী অফিসে এসে বিয়ে করে নেয়। তারপর ওদের নিয়ে চলে আসে ওর বাসায়। ইরার মা তো ওদের দেখে। ইরা, কে ওনারা? কে আবার? তোমার মেয়ের জামাই। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? আমি কেন ফাজলামো করব? তোকে পাঠিয়েছি আর একটা ছেলের কাছে, কিন্তু তুই তো দেখি অন্য একটা ছেলেকে নিয়ে এসেছিস। তার সাথে ওই মেয়েটাকে? আম্মু, ও আমার একমাত্র মেয়ে আকাশী। আকাশী, উনি তোমার নানু হয়। যাও নানুর কাছে। নানু, কেমন আছো? এ বলে ইরার মায়ের কোলে উঠে যায়। উনি ইরার মুখের দিকে তাকিয়ে কোলে তো নেয়, কিন্তু ইরা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে তো বল। আচ্ছা শুনো তাহলে। ইরার আম্মু সবটা শোনার পরে, তুই যখন জানতি এটা ওই ছেলে না, তাহলে কেন বিয়ে করতে গেলি? দেখো আম্মু, আমি অনেক ভেবে চিন্তে এই ডিসিশন নিয়েছি। সেজন্য আমাকে এই নিয়ে কোনো কিছু বলার দরকার নেই। তাই বলে 6 বছরের বাচ্চা সহ? দেখো, আজ থেকে ওরা এখানে থাকবে। ওদের কি নিজের কোনো বাড়ি নেই? আছে কি নেই তা আমি জানি না, আর জানতেও চাই না। ওরা এখানে থাকবে আমার সাথে। তাছাড়া ও বেকার। বাবাকে বলে আকাশকে কোম্পানিতে একটা চাকরি ওকে পাইয়ে দিতে হবে। তুই কখন কি বলিস, আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার জামাইকে বারণ করে বাসায় তো তুলে নিবে। ইরার মা আকাশকে বরণ করে বাসায় তুলে নেয়। তারপর ইরার রুমে নিয়ে আসে। রুমটা মোটামুটি একটু বড় আছে, যা চলবে। এইদিকে রাতে রফিক চৌধুরী বাসায় এসে ইরার এমন কার্যকলাপ শুনে উনি নিজেও অবাক হয়। কিন্তু যখনই উনি আকাশকে দেখতে পায় তখনই উনি চুপ হয়ে যায়, কোনো কথাই আর বলেনি। রাতে ওদের বাসর রাত শেষ হলে সকালবেলায় আমি আকাশীকে নিয়ে বের হলাম। কোথায় যাবে? ওকে স্কুলে ভর্তি করাতে। ও তো স্কুলে পড়ে। কোন স্কুল? আকাশ স্কুলের নাম বলে স্কুলের নাম শুনে ইরা একটু অবাক হয়, কেননা ওটা অনেক নাম করা একটা স্কুল, তার উপর অনেক ব্যয়বহুলও ছিল। এত দামি স্কুলে পড়াও ওকে? একমাত্র মেয়ে বলে কথা। আচ্ছা তাহলে শপিং করতে যাই, ওর জন্য তো কিছু কিনতে হবে। ওর সব কিছুই আছে, শুধু আনলেই হয়ে যাবে। তুমি তাহলে যাও, নিয়ে আসো। ততক্ষণ আমি আকাশের সাথে বসে গল্প করি। ঠিক আছে, খেয়াল রেখো ওর। এরা গল্প করতে থাকে। আকাশ ওর বাড়িতে এসে ওদের সব কিছু নিয়ে চলে আসতে থাকে এইদিকে। আচ্ছা মামনি, তুমি কি হেঁটেই স্কুলে যাও নাকি ট্যাক্সি করে? দুটোর একটাও না, আমাদের তো গাড়ি আছে, যেগুলোতে করে যাই। তাছাড়া আমাদের বাসার সামনে একটা খেলার মাঠও আছে, যেখানে আমরা অনেক খেলাধুলো করি। তা গাড়ি কোথায় পেলে? বাবা আমাকে একটা গাড়ি করে দিয়ে আসে, আবার অন্য গাড়ি করে নিয়ে আসে। কি বলো, তোমাদের তো কিছুই নেই। তাছাড়া আকাশী এখনো ছোট, ও কি বলতে কি বলে দেয় তা নিজেও জানে না। আচ্ছা তুমি রেস্ট নাও। এদিকে আকাশ সব কিছু নিয়ে চলে আসে। অন্যদিকে সে সব ইরা আবার গুছিয়ে রেখে দেয়। 7 দিন কেটে যায়। আকাশ বাসা থেকে বের হবে তখন ইরা ওর সামনে আসে। আকাশ, তুমি কি বের হচ্ছ কোথাও? হ্যাঁ, একটু বাইরে যাব। আমার সাথে যেতে পারবে কি?
কোথায় যেতে হবে বলো? তুমি আসো, তারপর বলছি। একটু পরে ওরা চলে আসে একটা আর্মি ক্যাম্পে। ওখানে এসে জেনারেলের সাথে কথা বলতে থাকে। আপনাদের কথা অনুযায়ী এখানে আমাদের জন্য অনেক বড় একটা জিনিস আছে, যেটা আমাদের কাজে আসবে, তাই তো? জি স্যার, যদি আপনি সে জিনিসটা একবার দেখতেন তাহলে অনেক বেশি ভালো হতো। ঠিক আছে, দেখবো তাহলে। উনি পেন ড্রাইভ হাতে নিয়ে যেই ওনার কম্পিউটারের সাথে কানেক্ট করলো, সাথে সাথে ভাইরাস পুরো কম্পিউটার ধীরে ধীরে ধরলো। এতে জেনারেলের সাথে আকাশ ইরা অবাক হয়। উনি তাড়াতাড়ি করে এটা বের করে নেয়। তোমার সাহস কি করে হলো ভাইরাস এনে আমাদের সব কিছু নষ্ট করে দেওয়ার? বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। এটা তো আমার অফিস থেকে দেওয়া হয়েছে। আমি এত কিছু জানি না। তোমার কারণে আমাদের পুরো সিস্টেম সমস্যা হয়েছে। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। দেখুন, এখানে কোথাও কিছু একটা মিস্টেক হচ্ছে। ইরা, এই পেন ড্রাইভ শেষ পর্যায়ে তুমি কার থেকে নিয়েছো? আমাকে তো তানু দিল। ও কেন নিবে? আসলে এই প্রজেক্ট ঠিক আছে কিনা এটা জানার জন্য আমি ওকে দিয়েছি। আর ও 2 দিন দেখার পরে আমাকে এনে দিল। আমি কি জানতাম নাকি ও এরকম কিছু করবে? জেনারেল, আমার স্ত্রীকে ভুল বোঝানো হয়েছে। আমি এত কিছু জানি না। আমি 1 ঘন্টার মধ্যে সব কিছু ঠিক চাই, নয়তো আমি কাউকে ছাড়বো না। স্যার, 1 ঘন্টা কেন? যদি 1 মাস ও সময় দেন, তাও এই ভাইরাস দূর করা যাবে না। এটা আমাদের পুরো সিস্টেম খারাপ করে দেবে। শুনেছো কথাগুলো? আমাকে একটু সময় দিন, আমি এটা ঠিক করে দিচ্ছি। যদি না পারো তাহলে তোমাদের দুজনকে গ্রেপ্তার করা হবে, সাথে সবার সামনে ফাঁসিও দেওয়া হবে। আকাশ, আমাদের এখন কে বাঁচাবে? কিভাবে আমরা এখান থেকে বেঁচে ফিরবো? এদিকে আকাশ কি বলবে বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি করে সে ভাইরাস দূর করতে লেগে যায়। 40 মিনিটের মধ্যে সব ভাইরাস দূর হয়ে যায় তা দেখে। এটা কিভাবে সম্ভব? যেখানে 1 মাসও সম্ভব না, সেখানে ও মাত্র 40 মিনিটে তা করে দিল। আল্লাহ জানি ওর মধ্যে আর কি কি গুণ লুকিয়ে আছে। এখন কি আমরা যেতে পারি? যেতে পারেন। আমি কাল আমার লোক পাঠিয়ে দেব, ওরা আপনার কোম্পানির সাথে ডিল করে নেবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ যদি দিতে হয় ওকে দাও। তা কে হয় তোমার? ও আমার হাজব্যান্ড। সুখী হও তোমরা। ওখান থেকে বের হয়। এরা তো প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু তাও আকাশ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। একটু পরে, তোমার যে কাজ সেটা সেরে নাও। আচ্ছা, আসি তাহলে। ওরা বের হয়ে আসে, কিন্তু ইরা তো এখন তানুর উপরে রেগে আছে অনেক বেশি। শেষমেশ তানু আমাকে এরকমভাবে ধোঁকা দিল। ওই তানুকে তো একটা শিক্ষা দিতেই হবে। আমি যাব ওর সাথে কথা বলার জন্য। তুমি একা তো পারবে না। চিন্তা করো না, আমি একা গেলেও ও অফিসে আমার ক্ষতি করার চেষ্টা করবে না। ক্ষতি কেন করবে না অফিসে? যতই শত্রুতা থাকুক না কেন, অফিসের ভিতরে কেউ এইসব করার চেষ্টা করবে না। আমি আসি তাহলে, তুমিও কাজে যাও তাহলে। কিছুক্ষণ পরে ইরা এসে তানুর সাথে কথা বলতে থাকে। তানু তো উল্টো ইরার উপরে রেগে যায়। দেখ, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই সব কিছু জানিস, কেননা তুই প্রজেক্ট চেক করেছিলি। যদি কোনো সমস্যা থাকতো তাহলে তুই আমাকে জানাতি, কিন্তু তুই সেগুলো কোনো কিছুই করিসনি। তাহলে প্রমাণিত হয় তুই সব কিছু নিজের ইচ্ছে মতোই করেছিস। এখন বল, প্রজেক্ট কোন জায়গায় রেখেছিস? তুই যখন সবই জানিস তাহলে তো আর লুকিয়ে কোনো লাভ নেই। আমিও সেই কথাই বলছি, সব কিছু ফিরিয়ে দে আমার। আমি ওই প্রজেক্টের উপরে কাজ করব। 2 দিন পরে আমি জেনারেলের কাছে যাব আর এই প্রজেক্টের ব্যাপারে কথা বলে নিব। তোর কি মনে হয় এতে উনি রাজি হবে? হবে মানে? অবশ্যই হবে রাজি। তুই এখন আসতে পারিস। বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ধোঁকা না দিলেও পারতি। সে আমি যাই করেছি আমার কোম্পানির স্বার্থে করেছি, সেজন্য তোকে এই বিষয়ে ভাবতে হবে না। বের হয়ে গেলেই ভালো হবে। যদি না বের হই? সিকিউরিটি এনে বের করে দিব। কার এত বড় সাহস আমার বউকে বের করে দেওয়ার হুমকি দেয়? তুই কি? সামনে আয়। আকাশ ওদের সামনে যায়।
ওখানে তানু আকাশকে দেখে একটু চমকে তো ওঠে, কিন্তু কোনো রিয়াকশন নেই, তাই চুপ করে আছে। ওর মতো ভিখারি নাকি বাঁচাবে? কথাগুলো বলেই হাসতে থাকে। আকাশ চুপ করে আছে, সাথে সামনে তাকিয়ে দেখে অনেক লোক ওখানে বসে আছে। ওদের দেখে তো কোনো কিছুই বলেনি, তবে ওই লোকগুলো আকাশের দিকে অনেক ভালোভাবেই তাকিয়ে আছে। কি ভাবছেন আপনারা? কই কিছু ভাবছি না তো। ওদের সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোর? তা জেনে তোমাদের কোনো কাজ নেই, তোমাকে যা বলার জন্য এসেছি। ইরা চলো, এখানে এর সাথে কথা বলে সময় নষ্ট করা কোনো মানে হয় না। ইরা, যা তোর এই ফকিন্নি জামাইয়ের সাথে। তানু, এসব কি ধরনের কথাবার্তা? ঠিক বলেছি। মিস তানু, আমি যদি ভুলে যাই আপনি ইরার ফ্রেন্ড হন, তাহলে কিন্তু আপনাকে রাস্তায় নিয়ে আসতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? দেখছেন আপনারা, এর মতো রাস্তার ভিখারিও আমাকে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে। তাহলে ঠিক 1 ঘন্টার পরে আপনি ইরার কাছে ক্ষমা চাওয়ার জন্য ওরই অফিসে আসবেন, কথাটা মনে রাখবেন। আরে যা তো, তোর মতো অনেক ছেলেকে দেখেছি আমি। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে। এদিকে ইরা তো বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে আকাশ মোবাইল বের করে কি যেন লিখতে থাকে, লেখা শেষ হয়ে গেলে মোবাইল আবার রেখে দেয়। আকাশ একটু বেশি বেশি হয়ে গেল না? কই কিছু বেশি হয়নি, ওই মেয়ে নিজেকে কি মনে করে? বাদ দাও ওর কথা। আমি আজকে আর অফিসে যাব না, বাসায় চলো দুজনে, একটু সময় কাটাবো। ঠিক আছে চলো। ওরা বাসায় আসে। এইদিকে আকাশই বাসায় ছিল। কিছুক্ষণ পরে আম্মু এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার মামুনিটার কথা অনেক মনে পড়ছিল, সেজন্য চলে আসলাম। মাম্মা এখন ঘুমাবে, ঘুম থেকে উঠে তোমার সাথে গল্প করব, তুমি ততক্ষণ নানুর সাথে গল্প করো। আচ্ছা আম্মু। আকাশ ইরা এসে সময় কাটাতে থাকে। 1 ঘন্টা পরে হঠাৎ বাসার মধ্যে চিৎকার শব্দ শুনতে পায়। এতে আকাশ, এটা তো তানুর গলা। চলো এসে দেখি তো। কাজটা শেষ করো, তারপরে যাব। ঠিক আছে। 10 মিনিট পরে ওরা দুজনেই নিচে নামে। তানুর চোখে ছিল অনেকটা ভয়। তানু দৌড়ে এসে ইরার পা ধরে রাখে। ইরা, তুমি আমাকে বাঁচা। তোর উপরে কেউ হামলা করেছে নাকি? আমার সাথে কোনো কোম্পানি কাজ করবে না, সবাই তাদের শেয়ার নিয়ে গেছে। এক কথায় আমি এখন পথের ফকির হয়ে যাব একদিনের মধ্যে। এইসব কি করে হলো? তুই একে গ্রুপের নাম শুনেছিস? আমাদের দেশের সবচেয়ে পাওয়ারফুল কোম্পানির মধ্যে প্রথমে আছে ওনারা। ওই কোম্পানির সিইও বলেছে আমাদের সাথে যেন সব কোম্পানি তাদের ব্যবসায় করা বন্ধ করে দেয়, নয়তো উনি ওদের সাথে ব্যবসাই করবেন না। প্লিজ তুই আমাকে বাঁচা, নয়তো আমি ফকির হয়ে যাব। আমি তোকে কিভাবে বাঁচাবো? আমি তো তোদের তুলনায় কম, সেখানে একে গ্রুপের সাথে কিভাবে কি হবে আমার তো মাথায় আসছে না। তোর জামাইকে বল, সে হয়তো এরকম কিছু করেছে। ও কি বলছে? তোর জামাই তো মনে হয় এই সব করেছে। ওকে তো কেউ ঠিক মতো চিনে না। ও তো বলেছিল আমাকে 1 ঘন্টার মধ্যে ভিখারি বানিয়ে দিবে। রেগে মানুষ অনেক কিছুই তো বলে। তাও তো জামাইকে বল। আকাশ, তুমি কিছু জানো? কই না তো। দেখলি তো, ও কিচ্ছু জানে না। তানু আকাশের দিকে তাকায়, দেখে ও মুসকি মুসকি হাসে। তা দেখে তানুর সন্দেহ আরও বাড়তে থাকে। তানু অনেকবার বলে, তাও আকাশ কোনো কিছুই বলেনি। একটু পরে তানু তো কেঁদে চলে যায়। আকাশ, তুমি কি কিছুই জানো না? কই না তো। তাহলে ও যে তোমাকে এত অপমান করেছে তা কি তুমি ভুলে গেছো? ধরে নাও এটা ওর কর্মের ফল। কিন্তু ওদের যে পাওয়ার, সেখানে 1 ঘন্টায় কিভাবে এত নিচে নেমে গেল ওরা? ওর কর্মের ফল ও এখন ভোগ করবে, এতে আমাদের কি করার আছে বলো? এরা তেমন কোনো কথা বলেনি। এভাবে ওদের দিন কাটতে থাকে। 1 মাস পরে ইরা, আমাকে একটু বের হতে হবে। তুমি কখন কোথায় যাবে? দেশের বাইরে যেতে হবে। আমি না ফেরার অবধি আকাশের খেয়াল রেখো। চিন্তা করো না, আমি ওর খেয়াল রাখবো। এইদিকে আকাশ দেশের বাইরে যায়, অন্যদিকে ইরা আকাশের দেখাশোনা করতে থাকে। 2 দিন পরে আকাশই ওর বাবাকে কল দেয়। আপু, আপু কখন আসবে তুমি?
এই তো আম্মু, আর 3 দিন পরে কোনো কিছু কি হয়েছে? আম্মু কাঁদছে। কাঁদছে কেন? আমি জানি না তো। তোমার মাকে দাও তো। আম্মু, এই নাও, আব্বু কল করেছে, কথা বলো তুমি। ইরাকে কল দেয়, কল ধরে কথা বলতে থাকে। ইরা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই কাঁদছি আমি? আরে বলবে তো কি হয়েছে? তানু কিছু লোক নিয়ে আমার অফিসে আসে। তারপর কি হয়েছে? অফিসে এসে আমাকে অনেক কথা বলে, তারপর সাথে আরও কিছু গুন্ডা নিয়ে আসে। পুলিশকে কিছু বলোনি তো? বলেছি, ওরা ভয়ে কিছু বলছে না। তুমি একটা কাজ করো। কি কাজ বলো? তোমাকে একজনের নাম্বার দিচ্ছি, ওকে বাসায় ডেকে এনে সমস্যার কথা বলো। ওই ব্যক্তিকে? তোমাকে ভাবতে হবে না, তুমি ওকে সবটা বলো, তাহলেই হবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে বাসায় আবির আসে। আবির এসে আকাশীকে দেখে। কেমন আছো আকাশী? এই তো আঙ্কেল, ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা তোমার আম্মু কোথায়? জি ভাইয়া, আমি ওর আম্মু। কিন্তু আপনি কে? আমি আকাশের চাচু হই। তা আপনি সমস্যায় পড়েছেন? কি সমস্যা? আমার বান্ধবী আমাকে মারার চেষ্টা করছে। ও অনেক লোকের সাথে হাত মিলাচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ওপরে হামলা করবে এরকম কোনো শক্তি তৈরি হয়নি। ভাইয়া না আসা অবধি আমি আপনার সিকিউরিটি গার্ড হিসেবে থাকবো। দেখো, ওদের সাথে পারবে না। ওই তানু অনেক মাফিয়ার সাথে হাত মিলিয়েছে। তা ওদের মধ্যে কয়েকজনকে কি চিনেন অথবা নাম জানেন কি? নাম তো জানি না, কিন্তু মনে পড়ছে না। আচ্ছা, চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সিকিউরিটির জন্য। তাহলে ওই রুমটায় থাকবেন? ঠিক আছে, আপাতত ভাইয়া আসা পর্যন্ত এখানেই থাকবেন, অফিসে যেতে হবে না। ঠিক আছে। এইদিকে তানু কিছু মাফিয়া লোকের সাথে বসে আছে। তানু, আপনি তাহলে চাচ্ছেন আমরা এদের পুরো পরিবারকে শেষ করে দিই? হ্যাঁ, আমি এটাই চাই। ঠিক আছে, তাহলে আমরা কালকে অ্যাটাক করব। আমি তোমাদের সাথে থাকবো। আপনাকে তো চিনলাম না। ও আমার হাজবেন্ড। ঠিক আছে, আমি তাহলে সব কিছু তৈরি করে নিচ্ছি। ঠিক আছে। অন্যদিকে আবির আকাশকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওরা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে। আমিও সেটাই ভাবছি। তাহলে কিছু লোক এখানে সিকিউরিটির জন্য নিয়ে আয়। আমিও তো দেখি কার এত বড় সাহস, আমাকে এখানে দেখার পরেও হামলা করার সাহস পায়। রিস্ক নেওয়া কি বেশি প্রয়োজন? আপনি যখন বলেছেন তখন আমি কিছু লোক এনে রাখবো। ঠিক আছে, আমার আর একদিন আছে কাজ। ভাইয়া ওদের আপনার বাসায় এনে কেন রাখছেন না? তাহলে যে এরা সব কিছু জেনে যাবে। ভাবি তো আপনাকে অনেক ভালোবাসে, সত্যিটা জানলেও মনে হয় না আপনাকে ছেড়ে দিবে। এত তাড়াতাড়ি সত্যিটা জানাতে চাই না। আচ্ছা, তুমি ওই দিকটা তাহলে দেখো। ঠিক আছে। পরের দিন বিকেলের দিকে ম্যাক 40 জন লোক নিয়ে আসে ওই বাসার সামনে। এই বাড়িতে ওরা আছে। তোমরা বাড়ির ভিতরে যাও, তারপর সবাইকে মেরে তারপর আসো। ঠিক আছে বস, যাচ্ছি। ওরা ভেতরে আসে। এসে কাউকে ঠিক মতো দেখতে পাচ্ছে না, সেজন্য বাড়ির ভেতরে খুঁজতে থাকে। একটু খোঁজার পরে সবাইকে দেখতে পায় একটা রুমে। বস, ওদের পেয়েছি। ওদের বাহির করে আমার সামনে নিয়ে আয়। ওকে বস, আনছি। এই তোরা চল আমার সাথে। আমরা যাব না? তোরা যে যাবি না সেটা তো আমরা জানি, সেজন্য তো তোদের মারতে এসেছি এখানে। আমাদের ছেড়ে দেওয়ার জন্য কত কোটি টাকা দিতে হবে বলেন? সেটা আমাদের বসের সাথে নিচে এসে কথা বলেন। ঠিক আছে, চলুন তাহলে। ওরা নিচে নামে। নেমে আবির ম্যাককে দেখতে পায়। ম্যাক তো দেখেই অবাক হয়, দৌড়ে এসে আবিরের পা ধরে রাখে। বস, আমি জানতাম না এটা আপনার বাড়ি। বিশ্বাস করুন, যদি আমি জানতাম তাহলে কখনো আসতাম না এইখানে। বস, আপনি এই লোকটার পা ধরে মাপ চাইছেন কেন? ওই শালা মাপ চা ওনার কাছে। এখানে কি জন্য এসেছ তা বলো। কেউ একজন ডলার দিয়ে বলল আপনাদের। ও আচ্ছা, তাই বলো। তা আর কেউ কি এসেছে? জি, এসেছে। ভেতরে নিয়ে এসো ওদের। ভিতরে নিয়ে আয়।
লোকজন এসে তারেককে ভেতরে নিয়ে আসে। তারেক তো ভেতরে এসে অনেক খুশি হয়। ওকে মারতে হবে। কথাটা শুনে তারেককে মারতে থাকে। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সাথে ইরার পরিবারও। আবির, ওরা তো মাফিয়া কিং, কিন্তু তোমাকে কেন ভয় পাচ্ছে? ওরা তাকে ভয় পায়, আমি তাকে চিনি, সেজন্য বুঝতে পারছেন ভাবি। উনি আপনার ভাবি? এতে তোর কোনো সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। একে কিছুক্ষণ মেরে তারপর এখান থেকে যাবি। কখনো যদি এর বাসার আশেপাশে তোদের দেখি তাহলে কিন্তু তোদের জন্য মোটেও ভালো হবে না। জি, আপনি যা বলবেন তাই হবে। আমরা তাহলে যাই এখন। যাও। ওরা যাওয়ার পরে আবির কিছুক্ষণ ওখানে থাকে, কিন্তু ইরা এখনো বুঝতে পারছে না ওনার মতো একজন বড় মাফিয়া কিভাবে আবিরকে দেখে ভয় পেল। এটাই ভেবে পাচ্ছে না। এইদিকে আবির চলে আসে ওখান থেকে। পরের দিন আকাশ চলে আসে ইরাদের বাসায়। ইরা, তোমাদের কিছু হয়নি তো? আমরা ঠিক আছি। তা তুমি আমাদের এটা বলো, এত বড় একটা মাফিয়া গ্রুপের কিং উনি কেন আবিরকে দেখে ভয় পাবে? প্রশ্নটা তুমি আমাকে না করে আবিরকে তো জিজ্ঞেস করতে পারতে, বা ওই লোকটাকে। বললে যে তোমরা সত্যিটা বলবে না, সেটা আমি জানি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা শুনো, বলো। আকাশের স্কুল থেকে কল এসেছে। আচ্ছা, আমি কাল তাহলে ওনাদের স্কুলে এসে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। পরের দিন আকাশ স্কুলে আসে। ওখানে একজন ম্যাম আছে। আকাশই ওনার সাথে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কিছু কি হয়েছে? আপনার মেয়ে অনেক বড় বেয়াদ্দপ। ও কি করেছে? তা ওকেই জিজ্ঞাসা করে নিন। আকাশই, বলো মামুনি, কি হয়েছে? আব্বু, ম্যাম আমাকে আজকে অনেক বকা দিয়েছে। তুমি নিশ্চয়ই পড়া পারোনি। এইগুলো কিছুই না। তাহলে কি হয়েছে বলো আমাকে। আকাশে কিছু বলতে যাবে তার আগে মেয়েটি বলে ওঠে, আমি ওকে একজন ভিখারির মেয়ে বলাতে আমাকে ও অনেকগুলো কথা শুনিয়ে দিল। আমাকে কোন দিক দিয়ে আপনার ভিখারি মনে হচ্ছে? নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বুঝেছি, তোমাকে একটা শিক্ষা দিতেই হবে মনে হচ্ছে। এই বলে মেয়েটিকে একটা থাপ্পড় দেয়, যা মেয়েটির হাজবেন্ড এসে দেখে ফেলে। সে তো মেয়েটির কাছে এসে, আপনার সাহস তো কম না, আপনি আমারই সামনে আমারই স্ত্রীর শরীরে হাত দিয়েছেন। বেশি কথা বলে তোকে এখানে মেরে রেখে দিব। তুই কি জানিস আমার কত ক্ষমতা? আজকে এই মুহূর্তে তোর মেয়েকে আমি এই স্কুল থেকে বের করে দেব, সাথে তোকে যে মারবো তা তুই নিজেও জানিস না। কথাটা শেষ হতেই এখানে ইরা চলে আসে। ইরাকে দেখে ছেলেটি আর মেয়েটি তো চিনতে পারে। আরে ম্যাম, আপনি এখানে? কি হচ্ছে এখানে? ম্যাম দেখুন, এই মেয়েটি স্কুলের মধ্যে অনেক অসভ্যতামি করছে। আম্মু, বিশ্বাস করো, আমি কোনো কিছু করিনি। আকাশের মুখে আমো ডাক শুনে মেয়েটি আর ছেলেটি তো অনেক অবাক হয়ে যায়। কি, এই মেয়েটি আপনার মেয়ে হয়? তোমাদের কি কোনো সন্দেহ আছে? আমরা যতদূর জানি আপনার এখনো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা? মানে এখন কি তোমাদের প্রমাণ দিয়ে চলতে হবে আমাকে? ম্যাম, আমরা তো বলিনি। তাছাড়া আমাকে এটা বলো, আমার মেয়ে আর আমার হাজবেন্ড অপমান করার সাহস তোমরা কোথায় পেলে? বিশ্বাস করুন ম্যাম, আমরা জানতাম না উনি আপনার স্বামী হয়। যদি জানতাম কখনো এরকমটা করতাম না। ইরা ফোন বের করে কাউকে কল দিয়ে পুরো স্কুলটা কেনার জন্য বলে, আজকে এই স্কুলে তোমাদের কোনো জায়গা নেই, কথাটা মনে রাখবে। মেয়েটি আর ছেলেটি অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু ইরা সেসব কোনো কিছুই শোনেনি। এরপর আকাশী ও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে 3 দিন পরে আকাশ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো। আমাদের সাথে ড্রিল করার জন্য একজন মেয়ে আসার কথা ছিল। তা সে কি আসেনি? এসেছে তো। তাহলে সর্বনাশ কেন হবে? মেয়েটি তো এখানে আসার জন্য রওনা দিয়েছিল, কিন্তু পথের মধ্যে কেউ তাকে নিয়ে যায়। কি বলো, ওনার সাথে কি সিকিউরিটি ছিল না? সিকিউরিটিও ছিল তো। তাহলে ওনাকে নিয়ে গেলো কি করে? সিকিউরিটি থাকার সত্ত্বেও নিয়ে গেছে। তবে আমার মনে হয় তানু আর তারেক এই ব্যাপারে হাত আছে। কিন্তু হুট করে সন্দেহ করাটা কি ঠিক হবে? আজকে তানু আমাকে কল দিয়ে বলেছে, যদি এই প্রজেক্ট না হয় তাহলে আমাদের পথে বসতে হবে।
প্রজেক্টের সাথে পথে বসার কারণ কি? ওই মেয়েটি একটা কোম্পানির সিইও, আমাদের সাথে ড্রিল করার জন্য এসেছে। তার সবাই জানে অলরেডি 80% শেয়ার বিক্রি করে তা প্রজেক্ট লাগিয়ে দিয়েছি। যদি এখন ওই মেয়েটিকে না পাই, আমাদের পথে বসতে হবে। তাই এইগুলো হবে কখন? এই তো প্রায় 3 ঘন্টা পরে। এর ভিতরে ওনাকে খুঁজে বের করতে হবে। তুমি একটুও চিন্তা করো না, আমি তো আছি। আমি যে কোনোভাবে খুঁজে বের করে নিয়ে আসবো। পারবে তো? দেখো, যারা নিয়েছে তারা কিন্তু অনেক পাওয়ারফুল মাফিয়া। ওদের কাছে যাওয়া মানেই মৃত্যু নিয়ে খেলা করা। তুমি কি ওদের চিনো? চিনি। একবার আমাদের অনেক ডলার ওরা নিয়েছে, নিজেদের কাছে রেখে দিয়েছে। এখন পর্যন্ত সেগুলো ফেরত দেয়নি। তা তোমরা কখনো চাওনি? অনেকবার চেয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওদের ভয়ে বাবা কিছুই করতে পারেনি। চিন্তা করো না, আজকে ওই মেয়েটির সাথে ডলার সব কিছু আমি একসাথে ফিরিয়ে আনবো। চিন্তা করো না। এই বলে বের হয়, তবে কোথায় গিয়েছে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। একটা বড় কারখানায় এসে গাড়ি থামে, ওখান থেকে আকাশ বের হয়। তোমরা এখানেই থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো বা কোনো কিছু করার জন্য বলবো ততক্ষণ পর্যন্ত চুপ করে থাকবে। ঠিক আছে স্যার, তাই হবে। এরপর চলে আসে কারখানার ভেতরে। ওখানে কিছু লোক আর একটা মেয়েকে দেখতে পায়। দেখ, আমার হাতে সময় বেশি নেই, ওনাকে নিয়ে যেতে হবে। তুই কি জানিস আমরা কারা? শুনি কে তোমরা? আমরা হলাম কমান্ডার জগতের বাচ্চা। তোমাদের তো দেশের হয়ে লড়াই করা দরকার, তা না করে তোমরা এগুলো কি করছো? আমরা কি করছি বা না করছি তা আশা করি তোকে বোঝাতে হবে না। তুই কেন এসেছিস তা আমাদের বল। আমি তো এসেছি ওনাকে নিয়ে যেতে। কথাটা শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা ভালো করেই জানে ওদের সাথে আকাশ কোনোভাবেই বেড়ে উঠবে না। কিন্তু আকাশ যে কী জিনিস তা আপনারা জানতে পারবেন সামনের দিকে। দেখ, তোরা যখন নিজ থেকে ঝামেলা করবে বলে ঠিক করেছিস, তখন আমার কোনো কিছু বলার নেই। সেজন্য সময় নষ্ট করতে চাই না আমি। হাতে অনেক কাজ পড়ে আছে। বুঝেছি, তোকে আগে শেষ করতে হবে। শুধু কি কথাই বলবি নাকি মারামারিও করবি? এরা তো মারামারি করতে থাকে। অন্যদিকে ইরা তো মিটিং রুমে বসে আছে, সাথে কিছু সাংবাদিক আর বিভিন্ন কোম্পানির লোকজন। এইদিকে সবাই মেয়েটির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইরা তো জানে মেয়েটি এখানে আসতে পারবে না, সেজন্য। দেখুন, যার আসার কথা সে যদি না আসতে পারে তাহলে প্রজেক্ট তো ক্যান্সেল করা উচিত। আমারও তো তাই মনে হয়। এবার এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে, যা ইরা শোনা ছাড়া কোনো উপায়ও নেই। এইদিকে আকাশ তো ওদের সবাইকে মারতে থাকে। মারা হলে মেয়েটিকে নিয়ে চলে আসতে থাকে অফিসের দিকে। রাস্তায় মেয়েটির সাথে পরিচিত হয়ে নেয়। অফিসে ঢোকার সাথে সাথে সবাই তো জ্যোতিকে দেখে চমকে ওঠে। ও এখানে কি করে? ও তো ওখানে থাকার কথা। তোমাদের দুজনের প্রশ্নের উত্তর আমি পরে দিব। আপাতত প্রজেক্ট নিয়ে কাজ শেষ করে নেই। আকাশ, তুমি ওনাকে কোথায় ফেললে? যেখানে পেয়ে থাকি, সহজে যে পাইনি তা তো বুঝতেই পারছো। সে যাক গিয়ে। জ্যোতি, আপনি আপনার কাজ করুন। জ্যোতি এসে ওর কাজ শেষ করে নেয়। অন্যদিকে কাজ শেষে চলে যায়। ইরা তো অনেক খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে রাখে। এইদিকে দানু আর তারেক কি বলবে ভেবে পাচ্ছে না, সেজন্য ওরা লুকিয়ে চলে যায়। তুমি কি কিছু বলবে? অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দরকার। তোমাকে এত প্রশ্ন করাটাই বোকামি। খিদে কিন্তু অনেক পেয়েছে। চলো রেস্টুরেন্টে এসে খেয়ে নেই। ওরা রেস্টুরেন্টে এসে খেতে থাকে। তখন ওখানে আরও কয়েকজন লোক ছিল, যারা এক একজন এক এক কোম্পানির মালিক ছিল। ওনারা ওখানে আকাশে দেখে চমকে ওঠে। দাঁড়িয়ে সালাম করতে যাবে, তখনই আকাশ ইশারায় ওনাদের বসতে বলে। সেজন্য ওনারা বসে যায়। তবে ইরা কিছুটা লক্ষ্য করে। কি ব্যাপার, ওনারা দাঁড়িয়ে গেল কেন? তা আমি কি জানি? ও আচ্ছা, তুমি কিছুই জানো না তাই তো। চলো খেয়ে নেই, ক্ষুধা লেগেছে অনেক বেশি। ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডেভিল ওর কারখানায় এরকম অবস্থা দেখে অনেক বেশি রেগে যায়। এই রকম অবস্থা কি করে হলো? স্যার, একজন লোক এসে এই সবটা করেছে। কি? একজন লোক তোদের এই হাল করেছে? লোকটার মারা স্টাইল অন্যরকম। হেই, লজ্জা করে না একজন কমান্ডো হয়ে এই কথা বলতে? কি করবো স্যার, এরকমভাবে আজ পর্যন্ত কেউ মারেনি। পুরো শরীর মনে হয় ভেঙে গেছে, হাঁটতে তো পারছি না।
কিভাবে কি হলো আমাকে ডিটেলস বল। লোকগুলো বলতে থাকে, আপনারা তো সবই জানেন, সেজন্য আপনাদের বলে তো কোনো কাজ নেই, সবটা শুনে। এইরকম মারা স্টাইল তো একজনেরই আছে। কে এসে? আপনি কি তাকে চেনেন? চিনি মানে? অবশ্যই চিনি। তাহলে তো তাকে মেরে পুঁতে ফেলতে সুবিধা হবে। তুই কি বলদ নাকি? ওনার সাথে লড়াই করার মতো শক্তিও আমার নেই, বুঝতে পারলি? কি বলেন স্যার? আমরা তো জানি আপনি সব কিছু। আমার উপরেও আরো মাফিয়া আছে, তারাও ওনাকে ভয় পায়। এক কথায়, আমরা যদি পুরো মাফিয়া কিং সদস্যরা মিলে এক হয়ে যাই, তাহলেও হয়তো ওনার সাথে মোকাবিলা করতে পারবো। তাহলে সবাই এক হয়ে যান। কথাটা বলা যতটা সহজ, আবার ততটাই কঠিন। আরে ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস কেউ কখনো করবে না। তাহলে কি আমরা এভাবে চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকা তো সম্ভব না। একটা কাজ করো, আমি সবার সাথে এমনিতেই একবার আলাপ করে দেখি, তারপর কি করা যায় তা আমি তোমাদের জানাবো। ঠিক আছে। অন্যদিকে ইরা তো আজও আকাশের ব্যাপারে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না, কি বলবে আর কি করবে এগুলো ভাবতে থাকে। অফিসে কাজ করতে থাকে, ঠিক তখনই কিছু মাফিয়ার লোক আসে অফিসে। তোদের এই অফিসের মালিক কে? আমি মালিক। কি হয়েছে বলো? তো তুই তাহলে মালিক, তা আমাদের সাথে চল। তোর সাথে যাব মানে? তোকে নিয়ে যেতে এসেছি বসের কাছে। আমি কেন তোদের বসের কাছে যাব? আর কে তোরা? আমরা কে তা তোকে বলতে পারবো না, তুই তাড়াতাড়ি করে চল আমার সাথে। তোরা কি জানিস তোরা কার সাথে কি কথা বলছিস? সবকিছু জানি আমরা। তারপরেও এত সাহস তোরা পেলি কি করে? ওই একে ধরে নিয়ে চল তো। কিছু লোক ইরাকে নিয়ে যেতে থাকে। অফিসে থাকা সিকিউরিটিগুলো ওরকে বাঁচানোর চেষ্টা করে চলেছে, কিন্তু তাও ওরা পেরে ওঠেনি। কিছুক্ষণের ভেতরে ওরা ইরাকে নিয়ে চলে যায় ওখান থেকে। সন্ধ্যার দিকে আকাশ খবর পেয়ে যেতে থাকে ওই রাস্তার দিকে। এইদিকে তুই কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? হ্যাঁ, কি চাও তোমরা? আমাকে কেন ধরে নিয়ে এসেছো? তোকে কেন এনেছি তা এখন তো না জানলেও চলবে, তবে তোর সাথে কি কি করব তা তুই নিজেও জানিস না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এরকমটা করবেন কেন? কেন করব তা তোকে জানতে হবে না। এদিকে আকাশ তো আস্তানায় চলে আসে, যা ডেভিল খবর পায়। তোর হাজবেন্ড এসেছে তোকে বাঁচানোর জন্য। কি? আকাশ এখানে কি করে? আরে তোর হাজবেন্ডকে আগে মারবো, তারপর তোকে মারবো। প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আমি কি করব না করব তা আমি তোর থেকে জানতে চাই না। ওই ওই ছেলেকে মেরে ওই তোরা ওই ছেলেকে মেরে আমার সামনে নিয়ে আয়। যদি মাথাটা কেটে আনতে পারিস তাহলে তোদের জন্য পুরস্কার আছে। ওকে বস, যাচ্ছি তাহলে আমরা। প্লিজ ওকে ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যে আকাশকে মারতে ডেভিল সহ বাকিরা তো আছেই। কিছুক্ষণ পরে ডেভিলের লোকেরা আকাশের পথ আটকে দাঁড়ায়। তোকে সামনে আমরা যেতে দিব না। আমাকে আটকানোর সাহস তোর হয়নি, বুঝলি? কে বলেছে হয়নি? আমি চাইলে তোর কি ক্ষতি করতে পারি তা তুই নিজেও জানিস না, বুঝলি? ও তাই নাকি? তাহলে কিছুটা মোকাবিলা তো করাই যায়। তাহলে শুরু করি আমরা। এরপর শুরু হয় ওদের মধ্যে মারামারি। একটা পর্যায়ে আকাশ তো ওদের মেরে ফেলে, কিন্তু ওই লোকটা কোনোভাবেই পালিয়ে ডেভিলের কাছে আসে। বস বস, আমাকে বাঁচান। তুই এত ভয় পেয়ে আছিস কেন? তুই না ওই ছেলেকে মারতে গিয়েছিস? ওই ছেলে তো অনেক সাংঘাতিক একটা লোক, আমাদের 70 জন লোককে মেরে ফেলেছে। কি? এ তো স্পেশাল কমান্ডো, ওরা ওদের মেরে ফেলেছে? জি বস, এখানে আসার আগে এখান থেকে পালাতে হবে। এখানে তো আরো 30 জন আছে। যেখানে 70 জন মিলেও কিছু করতে পারেনি, সেখানে ওরা 30 জন কি করবে? ওর প্রাণ ভোমরা তো আমাদের কাছে, আমরা যেভাবে চাইবো ওকে সেভাবেই নাচাতে পারবো। হ্যাঁ, কিন্তু সেটা কি আজও সম্ভব? হবে। এই মেয়ে যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণও আমাদের কথা শুনতে বাধ্য। একটু পরে আকাশ ওখানে আসে ইরাকে এরকম অবস্থায় দেখে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু এরা তো দেখি ডলার আর পাওয়ারের অনেক ভয় দেখাচ্ছে। ওরা তো আমার সম্পর্কে জানে না, সেজন্য ওরা এরকম করছে। তাই নাকি? শুনি, কি তোর পরিচয়?
আমার পরিচয় জানার পরে তুই নিজেই নিজের প্রাণ ভিক্ষা চাইবি? প্রাণ তো এখন তোকে ভিক্ষা দেব। হয় তুই নিজেকে শেষ করে দিবি, নয়তো আমি এই মেয়েকে শেষ করে দেবো। না আকাশ, তুমি এরকম কিচ্ছু করবে না। 1 মিনিট সময় দিলাম, হয়তো নিজেকে মেরে ফেলবি, নয়তো একে মেরে ফেলবো। ইরাকে বাঁচানোর জন্য আকাশ ওর পেটে ছুরি তো ঢোকায়, কিন্তু তাও সাইডে। আকাশ মাটিতে পড়ে যায়। তখন ডেভিল ইরাকে মারার জন্য আসে। ওখানে ইরাকে বাঁচানোর জন্য আকাশ উঠে দাঁড়ায়, কেননা ভালো করেই জানে এরকম কিছুই হবে। সেজন্য ছুরি এরকমভাবে ঢোকানোর কারণ। ডেভিল কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইরার শরীরে গুলি লাগে। সেজন্য ইরাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে আসে। ডক্টর, ডক্টর, কোথায় আপনি? কি হয়েছে ওনার? গুলি লেগেছে। আপনি ডলার জমা করে দিন, আমি বাকিটা দেখছি। আচ্ছা, তাড়াতাড়ি করুন আপনারা। ডক্টর তো চিকিৎসা করতে থাকে। অন্যদিকে আবিরকে কল দিয়ে ডলার নিয়ে আসার জন্য বলে। আবিরও ডলার নিয়ে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে আবির ওখানে চলে আসে। ভাবির এখন কি খবর? এখনো চিকিৎসা চলছে। কি করে হলো এইসব? ডেভিল এই কাজ করেছে। ডেভিল তো অনেক ছোট একটা মাফিয়া দল। ঠিক ধরেছ, কিন্তু অন্য সব মাফিয়ার কাছে ডেভিলই সবচেয়ে বড়। ওর এত বড় সাহস হয় কি করে আপনার উপরে হামলা করার? ও আমার পরিচয় না জেনে এরকমটা করেছে। ওর পিছনে অন্য কেউ যে আছে তা আমি ভালোই বুঝতে পারছি। এখন তাহলে উপায় কি? উপায় হচ্ছে ওদের পিছনে কে আছে তা খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা কিভাবে? ওটা যতক্ষণ পর্যন্ত খুঁজে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি ডেভিলের সাথে কথা বলে দেখি, তাহলে ও তো ভয়ে কিছুটা স্বীকার করবেই, কেননা ও তো আমাকে চেনেই। এটা তুমি ভালো বলেছো, তাহলে আর দেরি করো না। ঠিক আছে, যাচ্ছি আমি। আবির বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও ওর মতো করে হসপিটালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডক্টর বেরিয়ে আসে। এখন আর ভয়ের কিছু নেই। ধন্যবাদ ডক্টর। একটু পরেই ইরার বাবা মা আর আকাশীও ওখানে আসে। আমার মেয়ের উপর হামলা করলো কে? এভাবে হসপিটালে রেগে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। কিন্তু কি করব বলো, কয়েকদিন পর পর এভাবে হামলা হচ্ছে, তা কি মেনে নেওয়ার মতো? আমার এত ক্ষমতা, তারপরেও আমি কোনো কিছুই করতে পারছি না। ওদের সাথে পেরে উঠছি। আমার তো মনে হচ্ছে তানু আর ওর হাজব্যান্ড মিলে এরকমটা করেছে। তানু তো ওর বান্ধবী। ওদের মধ্যে কয়েকটা মাস ধরেই সম্পর্ক ভালো না। তানু তো অনেকবার আমাদের ক্ষতি করার চেষ্টাও করেছে। আকাশ, তুমি কি এই ব্যাপারে কিছু বলবে? আমি এখন এই ব্যাপারে শিওর না। এই হামলার পিছনে তানুর হাত আছে নাকি অন্য কারো হাত আছে। কিন্তু এরা ঠিক আছে তো? ও ঠিক আছে, আমি খুঁজে বের করে নিব এর পিছনে কে আছে। তাহলে যত তাড়াতাড়ি পারো খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে। এদিকে আবির ডেভিলের সাথে দেখা করে, তবে ডেভিল ও মার খেয়েছে তা ওকে দেখেই বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে, স্যার, আপনি হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আমি এসেছি কিছু কাজে। জি বলুন, কি কাজ? তোমরা গতকাল কারোর উপর হামলা করেছ, তাদের মেরে ফেলতে চেয়েছ, কথাটা তো সত্যি? কথাটা সত্যি, কিন্তু এত কিছু আপনি জানেন কি করে? আমি কি করে জানি তা এখানে বলার জন্য আসিনি আমি। জি বলুন, কি জানতে চান? তোমরা কার কথা এই কাজটা করেছ, আমাকে তার নামটা বলো। বস, আপনি তো জানেন এই কাজে এইগুলো বলা ঠিক না। তুমি কি চাও আমি তোমাদের সাথে? না স্যার, আমি বলতেছি। তাড়াতাড়ি বলো নাম। আমাকে নীলাশা আর নিলয় নামে দুজন বলেছিল। ওদের মোবাইল নাম্বার বা ঠিকানা কি আছে? জি সবই আছে, দিচ্ছি আপনাকে। ডেভিল ভয়ে ভয়ে সবটা দিয়ে দেয়। অন্যদিকে ইরা এখন অনেকটাই সুস্থ হয়ে যায় গতকালের থেকেও। আকাশ ওর পাশে বসে আছে। তুমি কেন নিজের ক্ষতি করতে গেলে? আরে আমার তো সামান্য একটু লেগেছে। আমি দেখেছি কিভাবে ছুরি তোমার পেটে ঢুকিয়েছো। এটা তো ওদের দেখানোর জন্য করেছি, তাছাড়া ওটা যদি না করতাম তোমাকে তো বাঁচাতে পারতাম না। তাই বলে তুমি তোমার এতটা ক্ষতি করবে?
চিন্তা করো না, আমি যতদিন তোমার পাশে আছি ততদিন তোমার ক্ষতি আমি হতে দিব না। দুদিন পরে আবির আকাশের কাছে এসে ওকে নীলাশা আর নিলয়ের কথা বলতে থাকে। শব্দ শোনার পরে এতগুলো বছর পরে হঠাৎ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি, তাই একবার ওদের সাথে কথা বলে দেখবো কি। আচ্ছা, আমি এসে কথা বলে নিব, তোমাকে আর আসতে হবে না। ঠিক আছে। ওখান থেকে বাসায় চলে আসে, এসে কথা বলতে থাকে ইরার সাথে। কথা শেষ হওয়ার পরে বাবা মা কি রাজি হবে? তাছাড়া তুমি যার বাসায় থাকো সেখানে কি আমরা থাকতে পারবো? পারবে। যদি পছন্দ না হয় তোমাদের তাহলে চলে এসো ওখান থেকে। আচ্ছা, আমি বাবা মার সাথে কথা বলে দেখি। কিছুক্ষণ পরে ইরা ওর বাবা মার সাথে কথা বলে ওনাদের রাজি করিয়ে নেয়। তারপরের দিন সকালে ওনাদের নিয়ে আকাশ ওর বাসায় আসে। বাসা দেখে ইরা ওর মা বাবা তো অবাক হয়। আকাশ, তুমি আমাদের কার বাসায় নিয়ে এলে? সেটাই তো, এত বিশাল বড় বাড়ি। এটা কার বাড়ি? না না নানু, এটা তো আমাদেরই বাড়ি। আমরা তো এ বাড়িতেই আগে থাকতাম। আকাশের কথায় ওরা সবাই অবাক হয়, কেননা এরকম কিছু যে বলবে তা ওনারা বুঝতেও পায়নি। আগে ভিতরে আসুন, তারপর সবটা বলছি। ওনারা ভেতরে এসে অবাক হয়ে যায়, কেননা ইরার বাবা মা তো বড়লোক হয়েও যা কিছু পারেনি, আকাশ সেসব কিছু করে দেখিয়েছে। আচ্ছা আকাশী, তোমার রুমটা কোনটা? চলো আম্মু, তোমাকে নিয়ে যাচ্ছি। ইরাকে নিয়ে রুমে আসে, তবে রুমের ভেতরে দুটো বেড। আকাশী ইরাকে বলতে থাকে সবটা শুনে। তোমাদের এত কিছু আছে, তারপরেও তোমরা এভাবে চলাফেরা করো? আমি তো বুঝতেই পারছি না, তোমরা তো অনেক গরিব। আমরা কখন বলেছি আমরা গরিব? গরিব না হলে আমাদের বাসায় এতদিন থেকেছো কেন? তুমি তো নিয়ে গেলে। তাছাড়া আমি তো অনেকবার বলেছি আমাদের সব কিছু আছে, তারপরও তো তুমি বিশ্বাস করোনি। সেটাই তো বড় ভুল হয়েছে আমার। এদিকে আকাশ ইরার বাবা মাকে একটা রুম দেখিয়ে দিয়ে ওর রুমে এসে দেখে ইরা তো রেগে বসে আছে। এরকম অবস্থা দেখে আকাশ ঠিকই বুঝতে পেরেছে। এত রেগে আছো কেন বলো তো? রেগে থাকবো না তো কি করব? এত কিছু লুকিয়েছো। তুমি তো বলার সুযোগ দাওনি, সেজন্য বলিনি। ওই দিন আমরা মূলত রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, তুমি এসে না বুঝো ওইরকম একটা কাণ্ড করে বসলে। তোমার পরিচয় তো বলতে পারতে। আমি তো দেখতে চেয়েছিলাম কোন পর্যায়ে যাই, আমি তো জানতামই না তুমি এতটা ভালো হবে। হয়েছে হয়েছে, আর পাম্পটি দিতে হবে না। আচ্ছা দিলাম না, এখন তোমরা মা মেয়ে ঘুমাও, আমি একটু নিচে যাব। নিচে তোমার কি কাজ? বাজার তো করতে হবে। কিন্তু আপু, আমাদের বাসার বাজার তো রামু কাকা করে। তোমার রামু কাকা বাড়িতে গেছে, সেজন্য বাবা বাজার করে এসে কথা বলবো। বাসা থেকে বের হয়ে বাজার করতে থাকে। অন্যদিকে আকাশী পুরো বাড়িটা ওর মা আর নানা নানুকে দেখাতে থাকে। ওনাদের তো বিশ্বাসও হচ্ছে না এত বড় বাড়ি আকাশের হবে। 2 ঘন্টা পরে আকাশ ফিরে আসে। এত লেট করলে যে? এতগুলো বাজার করতে তো একটু লেট হবেই। এখন তুমি রান্না করো, আমি একটু বের হব। এখন আবার কোথায় যাবে? কিছু পুরনো হিসেব বাকি আছে, সেইগুলো শেষ করে আসতেছি। বের হয়ে চলে আসে নীলাশা আর নিলয়ের কাছে। ওরা তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়। এ কি আকাশ, তুমি এখানে? এসেছি কিছু কথা বলতে। যা বলার আমার সাথে বলো। আচ্ছা নীলাশা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তোমরা এরাকে মারতে চাইতেছো? আসলে আমি যাইনি, চেয়েছি নিলয়। কি সে কারণ? ইরার বাবার সাথে আমার পুরনো শত্রুতা আছে, সেখান থেকেই। তা এতগুলো বছর পর তা আকাশী কেমন আছে? ওর খবর তোমাকে জানতে হবে না, তোমাকে যা বলতে এসেছি। যদি তোমরা দুজন কোনো ঝামেলা করেছো তাহলে একটা কথাই মাথায় রাখবে, আমি তোমাদের বাঁচতে দিব না। কথাটা কিন্তু মনে রেখো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, সাবধান করে দিচ্ছি। নীলাশা, তোমার হাজব্যান্ডকে বলে দিও যদি এই ভুল আরেকবার করার চেষ্টা করে তাহলে তোমাকে বিধবা আমি বানিয়ে ছাড়বো। আমার থেকে দূরে সরে গিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু আমার জিনিসগুলোতে আর যদি হাত বাড়াও তাহলে আমি কিন্তু কাউকে রেহাই দিব না। তুই কি জানিস আমার পেছনে কে আছে? কে আছে শুনি? একে তো নাম শুনেছিস, যার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। পুরো বিশ্বের লোক যার কথায় উঠে বসে।
আমার বন্ধু সেই গ্রুপের একজন সদস্য, বুঝলি? তাহলে তুই সরে দাঁড়াবি না, তাই তো? ঠিক ধরেছিস। তাহলে তোর মৃত্যু অবধারিত, এই কথাটা মনে রাখিস। নীলাশা, এখনও সময় আছে, ওকে বোঝাতে থাক, নয়তো ওর যদি কিছু হয়ে যায় তোর কি হবে বলো? কথাটা বলে চলে আসে ওখান থেকে। এইদিকে নীলাশা অনেক বোঝাতে থাকে, কিন্তু কোনো কিছুতেই রাজি হচ্ছে না নিলয়। অন্যদিকে সব মাফিয়ার লোক এক হয়ে একটা মিটিং করে, যে মিটিংয়ে সবাই একের বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য এক হয়ে যায়। যে খবরটা আকাশের কাছে আসে। তাহলে তো খেলা এবার জমে যাবে। আমি কি তো সৈন্য রেডি রাখতে বলবো? বলে দাও, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবো। আমি কি তো সৈন্য রেডি রাখতে বলবো? কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরে আসে ওকে দেখে। এত কাজ করলে কি হবে বলো? বউকেও তো সময় দিতে হবে। কিছু কাজ আছে, যে কাজগুলো কয়েকটা দিনের মধ্যে শেষ করে ফেলবো। কি কাজ? সেগুলো তোমার না জানলেও চলবে। শোনো না, আমার না ইচ্ছে করছে। তাই বলে এখনই? এখন হলে কি অসুবিধা হবে তোমার? আমার কোনো অসুবিধা নেই, চলো তাহলে। এর পরের কাহিনী শুনে আপনাদের কোনো কাজ নেই, কেননা যা বলার মতো না। সকালবেলায় আকাশ ওর রেডি হয়ে বের হয়, তবে যাওয়ার আগে। আচ্ছা শোনো, একটা কাজে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, পরিবারের সবার খেয়াল রেখো। তুমি কোনো চিন্তা করো না, সাবধানে থেকো। চলি তাহলে। আকাশ ওর আস্তানায় এসে আবিরকে বলে সবাইকে নিয়ে বের হতে। ওদের সাথে আকাশও বের হয়ে চলে আসে ম্যাক, ডেভিল, তারেক, নিলয় আর অনেক মাফিয়া লোকদের কাছে। আকাশ যে আসে তার খবর ওরা পেয়ে যায়। এখন কি হবে? এত ভয় পাও কেন? আমার বন্ধু একে গ্রুপের সদস্য। সামান্য আকাশ নামের এই ব্যক্তিকে এত ভয় পেলে কি চলে বলো? সেটা তো দেখি ওই ছেলে কি করতে পারে আমাদের। কিছুক্ষণের মধ্যে ওখানে আকাশ চলে আসে। ওর সাথে তখন তেমন কেউই ছিল না, কেননা বাকিরা বাহিরের দিকটায় যাকে পাচ্ছে ওখানেই মারতে থাকে। আকাশকে দেখে ওরা তো মোটামুটি খুশি হয়। দেখ, একাই এসেছে আমাদের মোকাবিলা করতে। ওহ, কি ভুল হয়ে গেছে। আমরা কি কি পারি ওর সাথে করতে। হেই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। ওরা 3 জন একসাথে আসে মারার জন্য, কিন্তু ওদেরকে অনেক সহজেই মাটিতে শুইয়ে দেয়। ওরা তো অনেকেই এবার বন্দুক হাতে নিয়ে গুলি করতে থাকে। তখনই ওখানে আবির আসে বাকিদের নিয়ে। আবিরকে দেখার পরে, বস, আপনি এসেছেন? কথাটা বলে ওখানে থাকা সবাই আবিরকে মাথা ঝুঁকে সালাম করতে থাকে, কিন্তু আকাশ দাঁড়িয়ে আছে। দেখেছেন বস, আপনার সামনে কিরকম মাথা তুলে দাঁড়িয়েছে। আমাদের বলে আপনাকে মেরে ফেলতে নাকি ওর 1 মিনিট লাগবে। বস, আমিও শুনছি। আমি চাই আপনি এই ছেলেকে মৃত্যু দিন। আবির, তুমি আমাকে শাস্তি দিবে? দেখছেন বস, আপনার মুখে মুখে কিভাবে এই বদমাইশ ছেলেটা তর্ক করছে। বস, ওকে মেরে আপনার অপমানের প্রতিশোধ নিব। আবির, তুমি ওদের দেখবে না আমি যা করার করব? আপনাকে কিছুই করতে হবে না প্রেসিডেন্ট একে। আপনি ওনাকে প্রেসিডেন্ট একে বলছেন কেন? উনি তো আমাদের প্রেসিডেন্ট একে। আবিরের মুখে এই কথাটা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়। না, এ হতে পারে না। এর মতো একটা সাধারণ ছেলে কিভাবে প্রেসিডেন্ট একে হবে? ওনার ক্ষমতা সম্পর্কে তো তোমরা এখনো জেনেছো। ওনার ক্ষমতা সম্পর্কে তো তোমরা এখন জেনেছো। তাহলে এখন বলো, তোমাদের জন্য কি শাস্তি পাওয়া উচিত? প্লিজ বস, প্লিজ আমাদের ছেড়ে দিন। আমরা তো আপনার দয়ায় বেঁচে আছি। আমার পরিচয় জানার পরে এখন এইসব বলছো? কিছুক্ষণ আগেও তো আমাকে মারতে চেয়েছো। তখন তো জানতাম না আপনি সবার সেরা। আপনি যেখানে সবাইকে আশ্রয় দেন, সেখানে আপনার সাথে কিভাবে আমরা ফেরে উঠবো বলে না। নিলয়, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সে সুযোগ মিস করে গেলে। আর একবার সেই সুযোগ দিন আমাকে। এতবার সুযোগ দিলে তো তোমরা মাথায় উঠে যাবে। এই শেষবার। বিশ্বাস করুন, এই শেষবার। বস, ওদের কি করব? ওদের একটা করে হাত পা কেটে দাও, এটাই হবে ওদের শাস্তি। প্লিজ বস না, প্লিজ এমনটা করবেন না, প্লিজ না। যদি আমাদের প্রাণ ভিক্ষা দেন তাহলে একটা সত্যি কথা বলবো আপনাকে। কি সত্যি? 2 মিনিট সময়।
নিলয়, ইরা আর ওর মা বাবার সাথে আকাশীকে সামনে নিয়ে আসে। আসলে আকাশ বাসা থেকে বের হওয়ার পরেই ওরা এদের অপহরণ করে নিয়ে আসে। তোরা যখন ওদের কোনো ক্ষতি করিসনি তখন তোদের জীবন ভিক্ষা দিলাম, তবে তোরা যদি কখনো এই দেশে আসার চেষ্টা করিস তাহলে তোদের ওই দিনই হবে শেষ দিন। ধন্যবাদ আপনাকে। আমরা আমরা আর কখনো এই দেশে ফিরে আসবো না, কখনো না, কখনো না। এই বলে ওরা চলে যায়। অন্যদিকে তাহলে তুমি সেই পাওয়ারফুল ব্যক্তি যাকে পুরো বিশ্ব ভয় পায়। এই জন্যই তো বলি তুমি কেন কাউকে ভয় পাও না। তবে তোমাদের মাঝে আমি সবসময় সাধারণভাবে থাকার চেষ্টা করেছি। তবে আর যাই হোক, আমার জামার যে এত পাওয়ার আগে জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে কি করতে? বিয়েই করতাম না। তবে রে, দেখাচ্ছি মজা। ইরাকে তাড়া করে। আর এখানেই শেষ হলো একজন পাওয়ারফুল মানুষের কাহিনী। এতদিন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই যে গল্প শুনে চলে যাচ্ছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।